বান্ধবী রিসিভ করে বিরক্ত নিয়ে বলে, এতবার কল দিচ্ছেন কেন? যাক, অবশেষে রিসিভ করলে। আমি তো ভেবেছিলাম সেঞ্চুরি করব আজকে। বাজে কথা বলবেন না, আপনি বিরক্ত করছেন আমায়। বললাম না বাজে কথা। ইদানিং একটা ছেলের সাথে দেখা যাচ্ছে তোমাকে। কে সে? বান্ধবী প্রথমে বুঝতে পারে না কি বলেছে। তারপর মাথায় আসলো ডিপার্টমেন্টের নবীন বরণ উৎসবের জন্য কয়েকদিন যাবৎ ডিপার্টমেন্টের এক সিনিয়র ভাইয়ের সাথে কয়েক জায়গায় যেতে হয়েছে তাকে। বুঝলো রায়হান তার কথা বলছে। বান্ধবী বিপরীতে প্রশ্ন করল, যেই হোক, আপনি জিজ্ঞেস করার কে? কি প্রয়োজন আপনার তার সাথে? প্রশ্নের বিপরীতে প্রশ্ন আমার পছন্দ নয়। দাঁত কিরমিরিয়ে বলে রায়হান। আপনার আমাকে এভাবে প্রতিদিন বিরক্ত করাটাও আমার পছন্দ নয়। কাটকাট গলায় বলে বান্ধবী। কথাটাই যেন রায়হান কষ্ট পেল, তবুও পাত্তা না দিয়ে আবার শক্ত গলায় শুধায়, ছেলেটা কে বলো, আমি জানতে চাই। কে সেই ছেলে যার সাথে একসাথে ভার্সিটিতে ঢুকো, একসাথে বের হও, রিক্সায় ঘুরো, শপিং মলে যাও, রেস্টুরেন্টে যাও, যার সাথে কথা বলতে গেলে তোমার মুখ থেকে হাসি সরেই না? আনসার মি। শেষের কথাটা চিৎকার করে বলে রায়হান। বান্ধবী ভয় পেলেও প্রকাশ করে না, নিজেকে ধাতস্থ করে থেমে থেমে মিথ্যে বলে, আমার বয়ফ্রেন্ড, আমরা একে অপরকে ভালোবাসি। এই দুটো শব্দ যেন বজ্রপাত সৃষ্টি করলো। রায়হান নিজের কানকে বিশ্বাস করতে পারল না। মনে হচ্ছে কেউ কানে গরম সিসা ঢেলে দিয়েছে। বুকের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। দারাজ গলায় বলে, আমার সাথে মজা করো না বান্ধবী, এটা হতে পারে না। আপনার সাথে নিশ্চয়ই আমার অনেক মজা করার সম্পর্ক নয়, মজা করার ইচ্ছাও নেই। আপনি জিজ্ঞেস করলেন তাই বললাম। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। রাখছি। না না, ওয়েট। তুমি আমার সাথে এমন করতে পারো না বান্ধবী। আমি তোমাকে ভালোবাসি। বান্ধবী হেসে উঠল শব্দ করে, তাচ্ছিল্য করে বলল, আমি অত বলেছিলাম আমি ভালোবাসি আপনাকে। কি করেছিলেন তখন? মনে করিয়ে দিব? একজন ঠকানোয় আপনি আমার কাছে এসেছেন, আমাকে ভালোবেসেছেন বলছেন। তাতে আমি কি করব? আপনাকে মেনে নিব? এতটা সস্তা আমি? যাই হোক, আর কোনোদিন আমাকে কল করে ডিস্টার্ব করবেন না। আর হ্যাঁ, রাস্তাঘাটে বাড়ির সামনেও দাঁড়িয়ে থাকবেন না। বখাটেদের তালিকায় আপনাকে মানায় না। বলে কল কেটে দিয়ে কাঁদতে শুরু করে বান্ধবী। রায়হান কিছু বলতে পারে না, কি বলবে? সব দোষ তো তারই। আসলে কি তার? ইরাকে কি সে বিয়ে করতে চেয়েছিল? ওই কিশোরীর পাগলামিগুলোই তো প্রথম তার জীবনে প্রণয় পুষ্প ফুটিয়েছিল। কিন্তু বাবা মার সম্মান, এতদিনের প্রতিশ্রুতি, সে কিছু ভাবতে পারছে না। শুধু ওই কথাটাই মাথায় ঘুরছে। বান্ধবী আরেকজনকে ভালোবাসে। মোবাইলটা ছুঁড়ে মারল সে। অদ্ভুত হেসে উঠে দেয়ালে শরীরের সমস্ত শক্তি দিয়ে খুশি মারতে শুরু করলো। পাশাপাশি বিলাপ বকছে, সব দোষ আমার। ঠিক করেছো বান্ধবী, একদম ঠিক করেছো। আজ মেহেরাতকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে। সে এখন বিপদমুক্ত। তাইফ নোলক সাহেব এসেছে তার সাথে দেখা করার জন্য। মাহিরা তাইফ দেশে এসেছিল 1.5 মাসের জন্য। 1.5 মাস দেখতে দেখতেই চলে গেল। আগামীকাল রাতে ফ্লাইট। তারা হাসপাতাল থেকেই বিদায় নিয়ে চলে যাবে ঢাকায়। বনলতা বেগমও চলে যাবেন। মেয়ের জামাই এসেছে ভিনদেশ থেকে, কিন্তু ছেলের অসুস্থতার জন্য কিছুই করতে পারেননি তিনি। বিদায়টা দিতে চান, না হয় খারাপ দেখায়। মেহেরাদ শ্রুত আপাতত মেহেরাদ সুস্থ হওয়া পর্যন্ত চট্টগ্রামেই থাকবে। মেহেরাদের পায়ের চোটের কারণে এখন জায়গা পরিবর্তন করে এতদূর জার্নি করা ঠিক হবে না। তাই বনলতা বেগম বলেছেন মাহিরা চলে গেলে তিনি আবার এখানে চলে আসবেন। মেহেরাদকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে বিকেলে। সবাই দুপুরের দিকেই বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মাহিরা যাওয়ার সময় ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে, বলে, ভাই নিজের খেয়ালও রাখো, ছুটি বাড়াতে পারিনি, না হয় তোমাকে এই অবস্থায় রেখে কখনোই যেতাম না। ভাইও বোনকে আগলে নেয়। আদুরে স্বরে বলে, কান্না করবি না একদম। আই এম ফাইন। নেক্সট টাইম আসলে আমরা সবাই ট্যুরে যাব, ঠিক আছে? অশ্রুপূর্ণ চোখেই হেসে ফেলে মাহিরা। তাদের ভাই বোনের সম্পর্কটা সব সময়ই সুন্দর। আরও অনেক কথা হয় তাদের মধ্যে। মাহিরা যাওয়ার সময় স্রোতকে জড়িয়ে ধরে বলে, স্রোত, তুমি সত্যিই খুব মিষ্টি। আমার ভাইয়ের জন্য এই 1.5 মাস তুমি যা করলে, সত্যি বলতেই হয় আমার মা ঠিক মেয়েকে পছন্দ করেছে। সাথে সাথেই মেহেরাদ বলে ওঠে, শুধু মা করেনি, আমিও করেছি। আমি জোর করেছি, আমাকেও ক্রেডিট দে। মেহেরাদের কথা সবাই হেসে ওঠে। স্রোত লজ্জায় পড়ে যায়। এই লোকে সব জায়গায় পাগলামি করতেই হবে। সবাই চলে গেলে স্রোত মেহেরাদের সাথে কপট রাগ দেখিয়ে বলে, আপনি দিন দিন
ঠুটকা হয়ে যাচ্ছেন, সবার সামনে লজ্জাই ফেলে দিলেন। স্রোতকে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে স্রোতের উদরে মুখ ডোবালো। উল্লেখ্য মেহেরাত বেড়ে বসা, স্রোত তার পাশে দাঁড়ানো। উদরে নাক ঘষতে থাকে মেহেরাত। স্রোত শিউরে ওঠে। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মেহেরাত মুখ ডুবিয়েই বলে, তোমার এই অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ আমাকে নির্লজ্জা বানিয়েছে, আরও 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 পাগল প্রেমিক বানিয়েছে। স্রোত, কি করে পাগলামি ছাড়ি বলো তো? স্রোত মেহেরাদের চুলগুলো টেনে দিতে দিতে বলল, ছাড়তে হবে না, আপনার পাগলামিতে আমি অভ্যস্ত মেজর সাহেব। বিদায় বেলা ঘনিয়ে এসেছে। সব ব্যাগ গুছানো শেষ। এখন হাসপাতাল থেকে চলে যাবে। ডাক্তার নার্সদের থেকেও বিদায় নেওয়া হয়ে গেছে। তারা শুভ কামনা জানিয়েছে। বের হওয়ার সময় মেহেরাদ স্রোতকে বলে, স্রোত, আমাদের প্রথম সংসার এই কেবিনটাই। ইচ্ছা করছে এখানে থেকে যাই সারা জীবন। এই রুমটাই না আসলে আমার স্রোতস্বিনীর আমার প্রতি অব্যক্ত ভালোবাসা আমি হয়তো কোনো দিনই টেরই পেতাম না। আমার ব্যক্তিগত স্রোতস্বিনীর আত্মত্যাগ, স্বপ্ন বিসর্জন, রাত জাগা পরিশ্রম বিসর্জন, আমার যত্ন, সব সব এই রুমটাই। এই রুমটা আমাকে তোমায় দিয়েছে এক নতুন রূপে। এই রুমটায় আমার অর্ধাঙ্গিনীর আমার প্রতি সব ভালোবাসার স্মৃতি রয়েছে। 1.5 মাসের স্মৃতি আজীবন জীবন্ত থাকবে। স্রোত স্মিত হেসে বলল, এই হাসপাতাল, এই কেবিন সাক্ষী থাকুক স্রোত শিবিনী তার মেজর সাহেবকে কতটা চায়, কতটা ভালোবাসে। এই কেবিন মেজর সাহেবকে এটাও জানান দিক যে মেজর সাহেব যেন আর কখনো তার স্রোত শিবিনীকে এভাবে একা ফেলে না যায়। তারপর আর কি, এই যুগল 1.5 মাসের যাত্রা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। ওই দিন রাতেই গা কাঁপিয়ে জ্বর আসে রায়হানের। হাতের অবস্থাও নাজেহাল। 2 দিনেও সেই জ্বর কমার নাম নেই। নাওয়া খাওয়া সব বন্ধ। সে বালিশ থেকে মাথাই তুলতে পারে না, এমন অবস্থা। ডাক্তার জানাই এমন অবস্থা থাকলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করাতে হবে। জাহানারা বেগম বিপাকে পড়ে যান ছেলের অবস্থা দেখে। বলা বাহুল্য, তিনি শুরু থেকেই সবটা জানেন। বনলতা বেগমের বাড়িতে যতবারই বান্ধবী এসেছে তিনি তাকে নজরে রেখেছিলেন। ছেলের বান্ধবীর প্রতি করুণ দৃষ্টি, কথা বলতে চাওয়া, বান্ধবীর এড়িয়ে যাওয়া সবটাই তিনি খেয়াল করেছেন। বান্ধবী মেয়েটাকে তার প্রথম দিন থেকেই পছন্দ, কিন্তু বান্ধবীর সাথে তার ছেলে যা করেছে তারপর বান্ধবীর জন্য প্রস্তাব পাঠাতে বাধ্য তার। তবে দিনের পর দিন ছেলের এই অবনতি দুর্দশা তিনি দেখতে পারছেন না। আজ তো ছেলের মুমূর্ষু অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি বান্ধবীর সাথে দেখা করবেন। যা হওয়ার হবে পরে দেখা যাবে। দরকার হলে বান্ধবীর বাবার কাছে মেয়েকে ভিক্ষে চাইবেন। ওইদিকে স্রোত মেহেরাদের জীবন প্রতিদিনকার মতোই কাটছে। মেহেরাদ এখন অনেকটাই সুস্থ। হাত পা ঠিক হতে যতদিন লাগবে ততদিন একটু কষ্ট করতে হবে। তবে ডাক্তার জানিয়েছে বেশি ক্ষতি হয়নি। তবে 1-1.5 মাসের মধ্যে মেহেরাদ নিজের পায়ে হাঁটতে পারবে। এখন হুইলচেয়ার ব্যবহার করতে হয়। স্রোত এখন পাকা গিন্নি হয়ে উঠেছে। সংসারের কাজ করা থেকে শুরু করে মেহেরাদকে খাবার খাওয়ানো, ওষুধ দেওয়া, গোসল নিয়ে যাওয়া সব কিছুই এখন সে করে। শুধু রান্না করে না, বাসায় আসার পর রান্না করতে গিয়েছিল। মেহেরাদ নিষেধ করেছে। সারাদিন এত কাজ করে রান্না করে নিজে অসুস্থ হওয়ার দরকার নেই। রান্নার জন্য আলাদা লোক রাখা ছিল, সেই করে। বসুন্ধরায় আধার নেমেছে ঘটা করে। স্রোত মেহেরাদকে রাতের খাবার খাইয়ে দিচ্ছিল। মেহেরাদের ইচ্ছে করছে রাত্রিবিলাস করতে, ছাদে যেতে, কিন্তু সারাদিনের কাজ শেষে স্রোতের ক্লান্ত চেহারা দেখে তার ইচ্ছে করছে না স্রোতের কাছে আবদার করতে, স্রোতকে বিরক্ত করতে। কিন্তু 4 দেয়ালের মধ্যে 24 ঘন্টা থাকতে বিরক্ত সে। যদিও স্রোত তাকে নিয়ে প্রতিদিন বিকালে পার্ক থেকে ঘুরে আসে। মেহেরাদের মুখ ভার থেকে স্রোত জিজ্ঞেস করে, কি হয়েছে, মুখ ভার কেন? ভালো লাগছে না। কতদিন যাবৎ বিছানায় শুয়ে বসে আছি, একঘেয়ে লাগছে। তোমাকে বিরক্ত করছি প্রতি মুহূর্তে। এটা আমাকে অপরাধ বোধে ভোগায়। হঠাৎ কি হলো? কি করতে ইচ্ছা করছে এখন? আমার এখন রাতের আকাশ দেখতে ইচ্ছে করছে। এটা বললেই হয়। আমি নিয়ে যাচ্ছি সাথে, এতে অপরাধবোধ ভোগার কি হলো? তুমি সারাদিন কত পরিশ্রম করো, সারা রাত জেগে থাকো আমার জন্য। এখন তোমাকে কি করে বলি এত রাতে আমায় ছাদে নিয়ে যেতে? স্রোত কিছু না বলে খাওয়া শেষ করে মেহেরাদের মুখ মুছে দিয়ে চলে যায় কিচেনে। সেখান থেকে ফিরে এসে মেহেরাদকে হুইল চেয়ারে করে লিফটের দিকে নিয়ে যেতে যেতে বলে, পৃথিবীতে যে আপনার অস্তিত্ব আছে এটাই আমার কাছে অনেক। আমি মনে করি আমি সারা জীবন যদি কোনো ভালো কাজ করে থাকি তার পরিবর্তে আমি আপনাকে আবার ফিরে পেয়েছি।
আপনি যে সিচুয়েশান কমপ্লিকেশনস থেকে ফিরে এসেছেন সেখান থেকে সচরাচর কোনো পেশেন্ট ফিরে আসে না। আপনাকে আগেও বলেছি, এখন আবারও বলছি, আপনি আমার কাছে সব